আসসালামু আলাইকুম। এফটিএলসি পক্ষ থেকে সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণের মধ্যে একটি সম্পর্ক আছে 6 আলফা। আলফাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা প্রকাশ করা হয় এবং গামাকে গামা দ্বারা আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রকাশ করা হয়। এই সম্পর্কটা আমরা প্রমাণ করব। এবং আরেকটা সম্পর্ক আছে, এটা কিউ ইকুয়াল কে এ থিটা ইজ মাইনাস থিটা সি টি ডিভাইড বাই ডি, এটা প্রমাণ করব আমরা আজকে ক্লাসে। আশা করি ভালো লাগবে। শুরু করি তাহলে। আমরা প্রথমে সম্পর্কটা স্থাপন করব। সম্পর্ক স্থাপন যেহেতু করব, তাহলে এখানে লিখলাম এস। লিখব প্রথমে মনে করি একক বা একক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট আমি এগুলো মুছে দিই, তাহলে সম্পূর্ণ বোর্ডে ব্যবহার করতে পারবো। একক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট ঘনক আকৃতির বস্তুর তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস, কতটুকু টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে এর দৈর্ঘ্য বা বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ডেল এল পরিমাণ বৃদ্ধি পায়। কি পরিমাণ? ডেল এল পরিমাণ বুঝতে পারছো কি? মনে করি একক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট ঘনক আকৃতির বস্তু। অর্থাৎ তাহলে আমরা কি যে একক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট, এটা একক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট একটি ঘনক আকৃতি একক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট ঘনক আকৃতির বস্তু। অর্থাৎ এটা তার কি বোঝায় যে এর দৈর্ঘ্য এক, প্রস্থ কোনটা? এটা প্রস্থ না, এটা এক, এবং উচ্চতা বা এইটা উচ্চতাও এক। অর্থাৎ কি একটি এমন একটা বস্তু ঘনক আকৃতির বস্তু। ঘনক আকৃতির বস্তুকে আমরা জানি যে ঘনক কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। অর্থাৎ কি সমান, যে দৈর্ঘ্য যতটুকু হবে, প্রস্থ ততটুকু, উচ্চতা ততটুকু। আমরা কিউবিক কিউব ইউজ করি না, রুবিক কিউবের মতো, যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সারফেস দিয়েই সমান। এরকম আমরা একক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট একটা ঘন আকৃতি বস্তু নিলাম। এর তাপমাত্রা যদি টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে এর দৈর্ঘ্য ডেল এল পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে ডেল এল পরিমাণ যদি বৃদ্ধি পায়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই, তাহলে আমরা যে প্রথমে দৈর্ঘ্য প্রসারণ করব। তাহলে অতএব শেষ দৈর্ঘ্য তাহলে কি হবে? আদি দৈর্ঘ্য তাহলে কত? আদি দৈর্ঘ্য হলো 1 এবং শেষ দৈর্ঘ্য কত? আমরা তাহলে আদি দৈর্ঘ্য কত? 1 এবং শেষ দৈর্ঘ্য কি হবে? 1 প্লাস বৃদ্ধি পাইছে ডেল এল পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা কি করব? যোগ করব ডেল এল। আশা করি এতটুকু বুঝতে পারছো।
যে একক দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট কোনো ঘনকাকৃতির বস্তুর তাপমাত্রা টি ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করলে এই তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা হলো, টি পরিমাণ, টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হয়েছে। অর্থাৎ আদি তাপমাত্রা এবং শেষ তাপমাত্রার পার্থক্য হলো টি ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? তাহলে বস্তুটি তার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা ডেল পরিমাণ বৃদ্ধি পায়। কি পরিমাণ? ডেল পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে তাহলে আদি দৈর্ঘ্য হলো একক, যেহেতু একক দৈর্ঘ্য বস্তু উচ্চতা ছিল তাহলে 1 এবং ডেল কি, ডেল যোগ করার পর শেষ দৈর্ঘ্যটা পেলাম। তাহলে এতটুকু মুছে যাই, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। এখন আমরা কি জানি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র অনুসারে কি জানি, আমরা কি জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সূত্র অনুযায়ী কি জানি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল কি, দৈর্ঘ্য প্রসারণ ভাগ তাপমাত্রা বৃদ্ধি গুণন আদি দৈর্ঘ্য, তাপমাত্রা গুণন আদি দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখবো দৈর্ঘ্য প্রসারণকের বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র অনুসারে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র অনুসারে কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণকে গুণাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়, আলফা দ্বারা, সমান সমান দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ কি, দৈর্ঘ্য প্রসারণ কি, যে আদি দৈর্ঘ্য এবং শেষ দৈর্ঘ্যের পার্থক্য হইতো দৈর্ঘ্য প্রসারণ যতটুকু। অর্থাৎ মনে করো এটা হলো 1 মিটারের একটা দৈর্ঘ্য, দণ্ড, রডের দণ্ড, আমি যদি এখানে তাপ প্রদান করি এর দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পায়। তাহলে কি করব, যে আমরা দৈর্ঘ্য প্রসারণটা কই পাবো, যে শেষ দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য কতটুকু, এতটুকু, যে মনে করি 1.1 মিটার হইছে, তাহলে আদি দৈর্ঘ্য থেকে শেষ দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্যটা বিয়োগ করলে কি পাবো, আমরা দৈর্ঘ্য প্রসারণ পাবো। তাহলে দৈর্ঘ্য প্রসারণ কি লিখবো আমরা এখানে, যে শেষ দৈর্ঘ্য 1 মাইনাস 1 প্লাস ডেল এল মাইনাস 1। তাহলে কি, এটা হলো শেষ দৈর্ঘ্য, এটা হলো আদি দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য প্রসারণ ডিভাইডেড আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য কত, 1 ইনটু তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি কি, টি ডিগ্রি, অর্থাৎ টি। এতটুকু বুঝতে পারছো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল দৈর্ঘ্য প্রসারণ, এতটুকু প্রসারণ করছে, আমি কি করছি, আদি তাপমাত্রা শেষ দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য বিয়োগ করছি, তাহলে কি দৈর্ঘ্য প্রসারণটা বের হয়ে আসবে এবং আদি দৈর্ঘ্য গুণন তাপমাত্রা বৃদ্ধি। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাই কি, 1 কাটা যাচ্ছে, তাহলে ডেল এল আলফা ইকুয়াল ডেল এল, এটা মুছাই দিলাম, চিত্রটা তুলে নি, চিত্রটা সাইডে দিলে সুন্দর হবে। তাহলে আলফা ইকুয়াল টি, যেহেতু টি এর সাথে গুণ করলে, বা আলফা, তাহলে টিটা কি গুণ ভাগ অবস্থায় আছে, এবার শেষে কি হবে, গুণ হয়ে যাবে না, তাহলে কি আলফা টি ইকুয়াল ডেল এল, ডেল এল, বা ডেল এল সমান সমান আলফা টি। এটা 1 নং সমীকরণ, এটা কি দেবো, 1 নং সমীকরণ দেই, কারণ আমাদের এটা লাগবে। তাহলে কি কি লিখলাম, এটা সাইডে লিখে রাখি, যে ডেল এল সমান সমান আলফা টি, ডেল এল সমান সমান আলফা টি। এখন এরপর কি লিখবো আমরা, এরপর লিখবো কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পাইছি, তাহলে আমরা আগে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক বের করব। তাহলে ক্ষেত্র প্রসারণ যদি করি, তাহলে আদি ক্ষেত্রফল এবং শেষ ক্ষেত্রফল লাগবে আমাদের, শেষ ফল। আচ্ছা, এখন আদি ক্ষেত্রফল এবং শেষ ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি জানি আমরা, যে যদি আয়তন ক্ষেত্রে হয় ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ,
আর যদি বর্গক্ষেত্রে হয় তাহলে বাহু স্কয়ার। আমরা এখানে কি নিচ্ছি, ঘনক আকৃতির বস্তু, অর্থাৎ কি যদি ক্ষেত্রফল আমরা নির্বাচন করি বা ক্ষেত্রফল নেই, তাহলে কি হচ্ছে দৈর্ঘ্য এক প্রস্থ এক, দৈর্ঘ্য গুণন যদি প্রস্থ দেখি তাহলে দৈর্ঘ্য এক প্রস্থ এক, তাহলে আমরা কি 1 স্কয়ার দিতে পারি না? তাহলে আদি দৈর্ঘ্য কি জানি আমরা 1, আর 1 এর উপর স্কয়ার দিলে কি হচ্ছে আদি ক্ষেত্রফল। অতএব আদি ক্ষেত্রফল কত বের হলো 1, এবং শেষ দৈর্ঘ্য কি 1 প্লাস ডেল এল, 1 প্লাস ডেল এল। তাহলে এটাকে কি করব আমরা বর্গ করব, বর্গ করলে শেষ ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে শেষ ক্ষেত্রফল কত হচ্ছে 1 a স্কয়ার প্লাস b, a প্লাস b হোল স্কয়ার, সূত্র a স্কয়ার প্লাস 2 a, এটাই, তাহলে b প্লাস b স্কয়ার। তবে এই ডেল এলটা কি খুবই একটা ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, ক্ষুদ্র একটা কি প্রসারণ। এই ক্ষুদ্র প্রসারণে যদি আমরা আরো বর্গ করি, তার ঘাত বৃদ্ধি করি, তাহলে কি হবে ছোট হয়ে আসবে। তাই কি লিখবো কি ডেল এল এর মান সাইড নোট দিব ক্ষুদ্র হওয়ায় উচ্চ ঘাত বর্জনীয়। তাহলে উচ্চ ঘাত যদি বর্জন করি, তাহলে আমরা এটা উচ্চ ঘাত তাহলে বর্জন করি, তাহলে 1 প্লাস 2 ডেল এ। তাহলে কি আদি ক্ষেত্রফল এটা, শেষ ক্ষেত্রফল এটা। এখন লিখবো আমরা কি সরি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হতে পাই ক্ষেত্র গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অনুসারে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অনুসারে লিখে দিলাম কি দ্বারা প্রকাশ করা হয়, বিটা দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অনুসারে কি জানি, ক্ষেত্র প্রসারণ ইকুয়াল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, বিটা দ্বারা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল ক্ষেত্র প্রসারণ, ওই একই দৈর্ঘ্য প্রসারণ আমরা কিভাবে বের করছি, শেষ দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য বিয়োগ করছি। তাহলে আমরা শেষ ক্ষেত্রফল থেকে আদি ক্ষেত্রফল বিয়োগ করব। তাহলে শেষ ক্ষেত্রফল 1 প্লাস 2 ডেল এল মাইনাস আদি ক্ষেত্রফল 1, আর এখানে কি আদি ক্ষেত্রফল 1 ইনটু তাপমাত্রা বৃদ্ধি t। তাহলে বা বিটা ইকুয়াল কি লিখতে পারি 1 1 যাবে, তাহলে 2 ডেল এল ডিভাইডেড t, বা বিটা ইকুয়াল কি t এখানে কি গুণ অবস্থায় আছে, এবার আসলে কি হবে ভাগ অবস্থায় আছে, এদিকে আসলে গুণ হয়ে আসবে। তাহলে বিটা t ইকুয়াল 2 ডেল এল। এখন এখানে ডেল এল লিখেছে, এদিকে দেখো তো আমাদের ডেল এল এর মানটা জানা আছে না, যে ডেল এল ইকুয়াল আলফা টি। তাহলে উপরে মুছে দিয়ে লিখতেছি, সাইডে লিখ করলে হতো, আচ্ছা উপরে করি যে বা 2 ডেল এল ইকুয়াল বিটা টি, বা 2 ইনটু আলফা টি, তাই না, 2 ইনটু কি আলফা টি, বা 2 আলফা টি ইকুয়াল কি হচ্ছে বিটা টি, তাই না, যেহেতু ডেল ইকুয়াল আলফা টি। তাহলে আলফা যদি রেখে দেয় 2 এবং টি কি গুণ অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 2। আমাদের এটারও প্রমাণ হয়ে গেল, বা আলফা ইকুয়াল বিটা ভাগ 2, আলফা ইকুয়াল কি বিটা ভাগ 2, টি আর টি কাটা। তাহলে এখানে একবার পাইলাম কি আলফা ইকুয়াল বিটা ভাগ বিটা ডিভাইডেড 2, এটাকে দেবো কি 2 নং সমীকরণ, কি দেবো 2 নং সমীকরণ। এখন কি আয়তন, আবার আদি আয়তন বের করতে হবে না, যেহেতু আয়তন প্রসারণ বের করবো। আয়তন প্রসারণ বের করতে হলে কি করতে হবে, আয়তন প্রসারণ বের করতে হলে শেষ আয়তন থেকে আদি আয়তন বের করতে হবে। আদি আয়তন সমান সমান আদি আয়তন শেষ আয়তন,
তাহলে ওই একই আয়তনকে আমরা কিভাবে প্রকাশ করি? আয়তন যদি বলে যে কোন একটি চতুর্ভুজ বা কোন একটি ঘনকাকৃতির বস্তুর আয়তন নির্ণয় করো, তাহলে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা কি করি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা ঘনকাকৃতির বস্তু নিয়েছি, আমরা কি আকৃতির বস্তু নিয়েছিলাম? একক একক দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা। একক দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা, এর দৈর্ঘ্য এক, প্রস্থ এক, আবার উচ্চতাও এক। তাহলে কি আমরা কি লিখতে পারি? 1 কিউব না? তাহলে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, একক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে তাহলে কি 1 কিউব ইকুয়াল কি 1। আর শেষ দৈর্ঘ্য কত ছিল? শেষ দৈর্ঘ্য কত ছিল? প্রতিটি দৈর্ঘ্য দৈর্ঘ্য শেষ দৈর্ঘ্য কত ছিল? শেষ দৈর্ঘ্য কি কত ছিল? আমি কি বলছিলাম যে ডেল এল, প্রতিটি দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার ডেল এল পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে কি দৈর্ঘ্যরও ডেল এল পরিমাণ বৃদ্ধি পাইছে, প্রস্থরও ডেল এল পরিমাণ, উচ্চতারও ডেল এল পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে কি প্রতিটা বাহুরই দৈর্ঘ্য কত? 1 প্লাস ডেল এল। তাহলে আমরা এটাকে কিউব করি। কিউবের সূত্র কি জানি? a কিউব প্লাস 3a স্কয়ার b। তাহলে 3a স্কয়ার, 1 এর স্কয়ার থাকলে 1a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। হ্যাঁ, আবার ওই একই উপরে লিখতেছি আমি, ওই একই আবার এই যে এই জিনিসটা বা এই নোটটা এখানে লিখে দিবা। আবার এই নোটটা কি এখানে লিখে দিবা যে ডেল এল এর মান ক্ষুদ্র হওয়ায় উচ্চঘাত বর্জনীয়। কি বলছি? ডেল এল এর মান ক্ষুদ্র হওয়ায় উচ্চঘাত বর্জনীয়। যদি এখানে উচ্চঘাত বর্জন করা হয় তাহলে 1 প্লাস 3 ডেল এল। তাহলে কি 1 প্লাস 3 ডেল এল কি শেষ আয়তন, শেষ আয়তন। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক হতে কি পায়? যে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি দ্বারা? গামা দ্বারা প্রকাশ করা হয়। ছোট করে দেই, গামা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গামা ইকুয়াল আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল আয়তন প্রসারণ, কতটুকু আয়তন প্রসারিত হয়েছে সেই আয়তন প্রসারণটা লিখবো। তাহলে আয়তন কতটুকু প্রসারিত হয়েছে? শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। শেষ আয়তন কি 1 প্লাস 3 ডেল এল মাইনাস আদি আয়তন 1 ডিভাইডেড কি আদি আয়তন, আদি আয়তন 1 গুণন তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি কি টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছিলাম আমরা। তাহলে এখান থেকে কি লিখতে পারি? গামা বা গামা ইকুয়াল 1 1 কাটা যাবে, 3 ডেল এল ডিভাইডেড টি। এদিকটা লিখি 3 ডেল এল ডিভাইডেড বাই টি। তাহলে টিটা কি ভাগ অবস্থায় আছে, এদিকে আসলে গুণ, বা আমি যদি লিখলাম 3 ডেল এল ইকুয়াল গামা টি, 3 ডেল এল ইকুয়াল গামা টি। তাহলে কি আমরা ডেল এল এর মান জানি না? ডেল এল সমান সমান কি 3 আলফা টি হয়ে গেল। তাহলে ডেল এল এর মান কি আলফা টি ইকুয়াল গামা টি, বা আলফা থেকে রাখলাম আলফা ইকুয়াল 3 টা গুণ অবস্থায় আছে, এদিকে আসলে ভাগ, টি টা গুণ অবস্থায় আছে এদিকে আসলে ভাগ। তাহলে টি টি কাটা, তাহলে আলফা ইকুয়াল গামা ভাগ 3। এটাকে 3 নং সমীকরণ বলা প্রমাণ হয়ে গেছে। তাহলে এখন লিখবো কি 2 ও 3 নং, 3 নং হতে পারে বা 3 নং সমীকরণ হতে পাই। কি পাই? 2 নম্বর সমীকরণ কোনটা ছিল আমাদের? এটা হলো 2 নং সমীকরণ ছিল। তাহলে 2 নং সমীকরণ হতে কি পাইছে? আলফা ইকুয়াল বিটা ভাগ 2, এবং 3 নং সমীকরণ থেকে কি আলফা ইজ ইকুয়াল গামা ভাগ 3। তাহলে আমরা প্রমাণ করব হলো 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা। তাহলে 6 আলফা
তাহলে আমরা যদি এই সমীকরণটাকে 6 দ্বারা গুণ করি, তাহলে 6 দ্বারা গুণ করলে 6 আলফা ইকুয়াল 6 দ্বারা গুণ করলে কি হবে 3 গুণ 6, তাহলে 3 বিটা ইকুয়াল 2 গামা প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করলাম কি 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা। এটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় প্রমাণটা করব। আমাদের প্রথম প্রমাণটি শেষ, এখন আমরা কি করব দ্বিতীয় প্রমাণটি করব। আমাদের দ্বিতীয় প্রমাণটি ছিল u is equal a theta s minus theta c into t divided by d। আচ্ছা, এখন প্রমাণ দেব। আচ্ছা, মনে করি এক চিত্র অঙ্কন করি। এটি কি আয়তাকার বস্তু, একটি আয়তাকার বস্তু। তাহলে মনে করি এ বি সি ডি একটি আয়তাকার বস্তু। কি বলছি? এ বি সি ডি একটি আয়তাকার বস্তু। এ বি সি ডি একটি আয়তাকার বস্তু। তাহলে কি এ বি সি ডি আয়তাকার বস্তুর এ বি উত্তপ্ত এবং বিসি বা সিডি, বিসি শীতল, এবি উত্তপ্ত, অর্থাৎ এই পৃষ্ঠটা এবি পৃষ্ঠ, এটা কি বিসি বা সিডি পৃষ্ঠ, এটা হলো উত্তপ্ত পৃষ্ঠ এবং এটি শীতল পৃষ্ঠ। তাহলে এবি উত্তপ্ত এবং ডিসি শীতল পৃষ্ঠের তাপমাত্রা যথাক্রমে থিটা এস ও এবং থিটা সি। অর্থাৎ কি উত্তপ্ত পৃষ্ঠের তাপমাত্রা হলো থিটা এস এবং শীতল পৃষ্ঠের তাপমাত্রা হলো থিটা সি। থিটা এস থিটা সি বোঝানোর ক্ষেত্রে না। তাহলে এরপর থিটা সি এবং পৃষ্ঠদ্বয়ের ক্ষেত্রফল এ ও মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে কি বলতেছি আমি, তাহলে এটা একটা পৃষ্ঠ, এবি একটা পৃষ্ঠ এবং সিডি বা বিসি আরেকটা পৃষ্ঠ। আর এর প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত এ এবং মধ্যবর্তী দূরত্ব ডি। আশা করি বুঝতে পারছো। এখন কি লিখতে পারি আমরা, যে এবি উত্তপ্ত পৃষ্ঠ হতে বিসি শীতল পৃষ্ঠে টি সময়ে লম্ব ভাবে, মানে কি বলতেছি আমি, এবি পৃষ্ঠ হতে বিসি শীতল পৃষ্ঠে টি সময়ে লম্ব ভাবে যে কিউ পরিমাণ তাপ
পরিবাহিত হয় তা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে করে তাহলে কি বলছি, এবি উত্তপ্ত পৃষ্ঠ অর্থাৎ কি, এবি উত্তপ্ত পৃষ্ঠ হতে ডিসি শীতল পৃষ্ঠ। আমরা জানি কি উত্তপ্ত পৃষ্ঠ হতে সবসময় কি তাপ শীতল পৃষ্ঠে বা উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে প্রবাহিত হয়। তাহলে এবি যেহেতু উত্তপ্ত, তাহলে আর ডিসি হলো শীতল, তাহলে কি এবি পৃষ্ঠ হতে তাপ ডিসি পৃষ্ঠে প্রবাহিত হবে। তার কতগুলো বিষয়ের উপর, কি কি বিষয়ের উপর নির্ভর করে তা আমরা আগে জানবো। 1 নাম্বার হলো পরিবাহিত তাপের পরিমাণ, পরিবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের, কি বললাম, পরিবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। যেহেতু তাপ কি উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে যাবে, তাহলে তাপমাত্রা কি উষ্ণতর স্থানে কম হবে। তাহলে কি অর্থাৎ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, অর্থাৎ কি লিখতে পারি, প্রবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক। তাহলে যদি তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক হয়, তাহলে কি আমরা জানি কি তাপ কি পরিমাণ তাপ, কিউ পরিমাণ তাপ আমরা আগে বলছি, তাহলে কিউ সমানুপাতিক থিটা এইচ মাইনাস থিটা। যখন এখন কি বলবো যে যখন সময়, ক্ষেত্রফল এবং দূরত্ব, সময়, ক্ষেত্রফল এবং দূরত্ব কি থাকে, স্থির থাকে। এটা সাইড নোটে লিখে দিই। তাহলে যখন সময়, ক্ষেত্রফল এবং দূরত্ব স্থির থাকে, তখনই এইটা সম্ভব হবে যে যে পরিমাণ তাপটা প্রবাহিত হবে তা হবে তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক। আশা করি বুঝতে পারছো। কারণ কি, যদি সময় বৃদ্ধি পায় তাহলে কি তাপটা কি কম প্রবাহিত হবে বা বেশি প্রবাহিত হতে পারে না, বৃদ্ধি হবে। তারপরে আয়তন যদি বাড়ে তাহলে কি হবে, যেটুকু তাপ আছে তার থেকে কি হবে, কম পরিমাণে তাপ প্রবাহিত হবে, যেহেতু আয়তন বড় তাপমাত্রা কম। থাকে 2 নম্বর লিখবো আমরা এখন। 2 নম্বর এটাও মুছে দিই, শুধু 1 নম্বর সমীকরণটা রাখি, 1 নম্বরটা রাখি। 2 নম্বর পরিবাহিত তাপের পরিমাণ কি সমানুপাতিক, ক্ষেত্রফলের সমানুপাতিক। কার ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক। তো আমরা বুঝতে পারতেছি কিসের সমানুপাতিক, পৃষ্ঠের সমানুপাতিক, পৃষ্ঠের সমানুপাতিক। অর্থাৎ আমরা কি লিখতে পারি, কিউ সমানুপাতিক এ। এই কারণ কি আমরা কি লিখছি, পৃষ্ঠের ক্ষেত্রফল কি এ। 2 নম্বর এখানে লিখতে পারো যে যখন থিটা এইচ, থিটা সি, টি ডি স্থির। কারণ কি, কারণ হলো কি এদের যদি মান পরিবর্তন হয় তাহলে এরও মান পরিবর্তিত হবে। পরিবাহিত তাপের পরিমাণ। 3 নম্বর হলো পরিবাহিত তাপের পরিমাণ সময়ের সমানুপাতিক। সময়ের সমানুপাতিক হলে কি হবে, অর্থাৎ কিউ সমানুপাতিক টি। যখন এটা তোমরা লিখতে পারবে এখন থেকে, এরপর যে থিটা এইচ, থিটা সি
এ বি স্থির, এটি কি স্থির। এবং 4 নম্বর মনে হয় এটা নাকি, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, যে পরিবাহিত তাপের পরিমাণ, আমি ছোট ছোট করে লিখতেছি বা কাছাকাছি করে লিখতেছি যেন বোর্ড পুরোটা হয়, বুঝে নিও। তাপের পরিমাণ কি পৃষ্ঠদ্বয় পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ অর্থাৎ কি হচ্ছে, কিউ সমানুপাতিক কি হবে, দূরত্বের কি উল্টা, ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। যখন কি থিটা এইচ, থিটা সি, এ টি এবং এ কি স্থির, তাই না? তাহলে সূত্র অনুযায়ী ঠিক আছে না? তাহলে একটা পেলাম, 2 3 4টা পেলাম। তাহলে এক নম্বর কি ছিল, পরিবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ কি সমানুপাতিক এটা। 2 নম্বর কি পাইছি, পরিবাহিত তাপের পরিমাণ ক্ষেত্রফলের সমানুপাতিক। 3 নম্বর পাইছি হলো পরিবাহিত তাপের পরিমাণ সময়ের সমানুপাতিক। এবং পরেরটা এবং 4 নম্বর পেলাম হলো প্রবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে এইটা শুধুমাত্র এই এক নম্বর, এটা এক নম্বরটা ছিল না, তাই তো। তাহলে এখন লিখতে পারি কি 1 2 3 ও 4 নং হতে পাই, 1 2 3 ও 4 নং হতে পাই কি কিউ সমানুপাতিক, কিউ সমানুপাতিক কি এ ইন্টু থিটা এইচ, এ ইন্টু থিটা এইচ, কি পাই, কিউ সমানুপাতিক এ, বা প্রথম থেকে আমরা লিখি থিটা এইচ মাইনাস থিটা সি, এ ইন্টু টি আর ডিভাইড বাই ডি। যেহেতু আমরা এটা লিখে দিয়েছি তাহলে এটা মুছে দিলাম, কারণ 1 নং থেকে এটা বেশি, 2 নং থেকে এটা, 3 নং থেকে এটা এবং 4 নং থেকে এটা বেশি। তাহলে বা কিউ সমানুপাতিক, এটাকে সামনে নিয়ে আসি আমরা নাকি, যেহেতু প্রমাণে এ সামনে আছে, তাহলে এ থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি ডিভাইড বাই ডি। এখন কি সমানুপাতিক চিহ্নটাকে আমরা কি করব, তুলে দেব। সমানুপাতিক চিহ্নটাকে যখন তুলে দেব তখন কি হবে, একটা ধ্রুবক আসবে, তখন একটা কি আসবে, ধ্রুবক আসবে। তাহলে কিউ ইকুয়াল, এখানে ধ্রুবক আমরা কি নিলাম, কে নিলাম, ধ্রুবক যে কে নিই তাহলে কে ইন্টু এ থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি ডিভাইড বাই ডি। তাহলে তো প্রমাণটা মিলে গেছে না, দেখো প্রমাণটা মিলে গেছে। তাহলে এই যে আমরা কে নিয়ে আসলাম, এটা কি কে একটি কি ধ্রুবক, এ একটি ধ্রুবক যা কিসের উপর নির্ভর করে, পদার্থের বা বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে। নির্ভর করে, নির্ভর করে। তাহলে কি আমরা এটা পেয়ে গেছি, তাহলে লিখে দিলাম প্রমাণিত। তাহলে q ইকুয়াল k ইনটু a থিটা s মাইনাস থিটা c ইনটু t ডিভাইড বাই d প্রমাণিত হয়ে গেছে। এবং এই সাইড নোটগুলো অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর একটা কথা বলি যে এই এটা রচনামূলক এবং সংক্ষিপ্ত উভয়ের ক্ষেত্রে আসে, কিন্তু তবে সংক্ষিপ্তের ক্ষেত্রে আরো একটা প্রশ্ন আসতে পারে যে
তাপমাত্রা যে প্রবাহিত হয় তা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা এখানে কয়টা বিষয় লিখছিলাম, এদিকে 1 নম্বর বিষয় ছিল কি কিউ সমানুপাতিক থিটা এস মাইনাস থিটা সি, মানে কি প্রবাহিত তাপের পরিমাণ কি তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক, বা বস্তু দ্বয়ের বা পৃষ্ঠ দ্বয়ের, আমরা ধরছি এখানে দুইটা বস্তু থাকতে পারে, বস্তু দ্বয়ের বা পৃষ্ঠ দ্বয়ের তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক। 2 নম্বর ছিল কি ক্ষেত্রফলের সমানুপাতিক, 3 নম্বর সময়ের সাথে, এবং 4 নম্বর হলো দূরত্বের ব্যস্তানুপাতিক। এটা 4টা। কিন্তু এই তাপমাত্রা পরিবহন 5টি বিষয়ের উপর নির্ভর করে। আরেকটি বিষয় হলো আমরা যে ধ্রুবক নিছি সেটা কি, আমরা যে কি বস্তু নিছি, এই আয়তাকৃতি একটা বস্তু যে নিচ্ছি, নিয়ে যে আমরা প্রমাণটা করলাম, এই বস্তুটি কি প্রকৃতির, কঠিন প্রকৃতির, তরল, কঠিন তো অবশ্যই তরল না, কঠিন, কিন্তু এটা কি তামা, রূপা, সোনা, যে কোনো কিছু হতে পারে, তার প্রকৃতির একটা নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা বা তাপ পরিবহন ক্ষমতা রয়েছে, সেইটাই হলো তাপমাত্রার পদার্থের প্রকৃতি, তাপমাত্রা পরিবহনের কি তাপ পদার্থের প্রকৃতি। এই 5 নম্বরটা যদি তোমরা দাও যে প্রবাহিত তাপের পরিমাণ কিসের উপর, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, তাহলে খ বিভাগের একটা প্রশ্নের উত্তর হয়ে যাবে যে তাপমাত্রা 5টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হলো তাপমাত্রার পার্থক্য, 2 নম্বর হলো ক্ষেত্রফলে, 3 নম্বর সময়ে, এবং কি দূরত্বের কি ব্যস্তানুপাতিক, এবং প্রকৃতির উপর। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার দুইটি প্রমাণ এই অধ্যায়ে ছিল, এবং দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আমরা দুইটি করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। আগামী ক্লাসে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।